মর্নিং এভরিওয়ান। আজকে তোমাদের ক্লাস 12 এন্ড রিপিটার্স দের পি ব্লক এলিমেন্টটা যতটা পড়ানো হয়েছিল তারপর থেকে আমি পড়াবো। এবার আমরা কিন্তু পি ব্লক এলিমেন্টটা একটা এক্সট্রা ক্লাসে পড়েছিলাম। আজকেও সেটা একটা এক্সট্রা ক্লাস প্লাস তোমাদের যে স্যাটারডে মানে আজকে যেটা রাত্রিরে যেটা 8:30 PM থেকে লাইভ ক্লাস থাকে সেটাও কিন্তু হবে। সেখানেও পি ব্লক এলিমেন্টটাই চলবে, কন্টিনিউ হবে। তো আজকে আরেকটা এক্সট্রা ক্লাস, কারণ পি ব্লক মানে বুঝতে পারছো ক্লাস 12 এ যেটা তোমাদের আছে, তোমরা ক্লাস 11 এ তো গ্রুপ 13 আর 14 খুবই অল্প ছিল, কিন্তু এখানে রয়েছে গ্রুপ 15, 16, 17 এন্ড 18। চারটে গ্রুপের এক্সপ্লেনেশন তোমাদের করতে হবে, সেই কারণেই এই এক্সট্রা ক্লাস তোমাদের দেওয়া। তোমরা কিন্তু এই এক্সট্রা ক্লাসগুলো ফলো করো। অনেকেই হয়তো এক্সট্রা ক্লাস বলে টাইম হচ্ছে না বলে মিস করে যাচ্ছ, কিন্তু এগুলো একটু ফলো করার চেষ্টা করো। দেখবে রেগুলার যদি তুমি ক্লাস ফলো করো তাহলে তোমার এমসিকিউ অ্যাটেন্ড করতে বা বুঝতে কোনো প্রবলেম হবে না। আর ইনঅর্গানিক তো টোটালি মনে রাখার একটা বিষয় বেশিরভাগটাই। হ্যাঁ, তো বেশিরভাগটাই মনে রাখার বিষয়, তাই বলছি প্রত্যেকদিন ক্লাসটা তোমরা ফলো করো। চলো আমি তোমাদের সাথে পি ব্লক এলিমেন্ট ক্লাস 12 এন্ড রিপিটার্স এর জন্য স্ক্রিনটা শেয়ার করছি। দেখো আমাদের এই সেই পি ব্লক এলিমেন্ট। তাহলে আমরা কিন্তু এগুলো সবই পড়ে নিয়েছি, তাই তো? ফার্স্টের দিকে যা ছিল এগুলো সব আমাদের পড়া হয়ে গেছে। গ্রুপ 15 এলিমেন্টস এর সম্পর্কেই পড়ছিলাম। এখানে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, তাদের ইলেকট্রনিক কনফিগারেশন কি হতে পারে, তাদের আয়নিক বা কোভ্যালেন্ট রেডিয়াসটা কি হতে পারে, আয়োনাইজেশন এনথালপি, ইলেকট্রোনেগেটিভিটি, কিছু ফিজিক্যাল প্রপার্টিজ এর কথা পড়েছি। এছাড়া আমরা কেমিক্যাল প্রপার্টিজ এর কথাও কিন্তু পড়েছি, যেখানে অক্সিডেশন স্টেট সম্বন্ধে একটা আইডিয়া পেয়েছি, বা কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি টুয়ার্ডস এয়ার, ওয়াটার, হ্যালোজেন, হ্যাঁ, হাইড্রোজেন, মেটালস, এই যে এত কিছু সম্পর্কে। তারপরে কিছু নাইট্রোজেনের কিছু অ্যানামেলাস বিহেভিয়ার আছে, সেগুলোর জানতে পেরেছি। ঠিক আছে, এছাড়া এই যে রিঅ্যাক্টিভিটি উইথ হাইড্রোজেনের সাথে, তারপর অক্সিজেনের সাথে, হ্যালোজেনের সাথে, মেটালের সাথে রিঅ্যাকশন গুলো কিন্তু আমরা বুঝতে পেরেছি যে কার সাথে রিঅ্যাকশন করলে কি প্রোডাকশন হয়। মানে হাইড্রোজেনের সাথে রিঅ্যাক্ট করলে হাইড্রাইড তৈরি হয়, মেটালের সাথে রিঅ্যাক্ট করলে বাইনারি কম্পাউন্ড তৈরি হয়, অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করলে অক্সাইড তৈরি হয়। এই বিষয়গুলো কিন্তু তারপর হ্যালোজেনের সাথে করলে হ্যালাইডস তৈরি হয়। সেগুলো কোন ফর্মুলাতে প্রেজেন্ট থাকে সেই বিষয় কিন্তু আমরা ডিসকাস করেছি। আজকে দেখো আমরা এই ডাইনাইট্রোজেনের প্রিপারেশন সম্পর্কে পড়বো, মানে ডাইনাইট্রোজেন কিভাবে তুমি প্রিপেয়ার করতে পারবে। ফার্স্ট অফ অল, ডাইনাইট্রোজেন কিন্তু কমার্শিয়ালি প্রডিউস করা যায়। কমার্শিয়ালি মানে বাণিজ্যগতভাবে কিন্তু তুমি ডাইনাইট্রোজেন প্রোডাকশন করতে পারো। সেটা কিভাবে করবে? এবার কমার্শিয়ালি তো করবে, অবশ্যই করবে, কিন্তু সেটা কিভাবে? লিকুইফ্যাকশন মানে হচ্ছে তরল করে নেওয়া, তরল করে নেওয়া। আর ফ্র্যাকশনাল ডিস্টিলেশন অফ এয়ার, এয়ারের যদি একটা আমরা আংশিক পাতন করি, ফ্র্যাকশনাল মানে হয়ে যাবে তোমার আংশিক, পার্শিয়ালি বলতে পারো। ফ্র্যাকশনাল ডিস্টিলেশন মানে কি? পাতন প্রক্রিয়া। তাহলে যদি আমরা বায়ু আংশিক পাতন করি এবং তরলীকরণ করি, লিকুইফ্যাকশন, যেটা লিকুইড থেকে এসেছে, সেইটার মাধ্যমে আমরা কমার্শিয়ালি ডাইনাইট্রোজেন প্রিপেয়ার করতে পারব। এই লিকুইড ডাইনাইট্রোজেনটা distills out first, leaving behind liquid oxygen. লিকুইড অক্সিজেন, দেখো ব্র্যাকেটে যেগুলো দেয়া আছে বিপি, বিপি মানে হচ্ছে বয়েলিং পয়েন্ট। বয়েলিং পয়েন্ট, দেখো লিকুইড ডাইনাইট্রোজেনের থেকে লিকুইড অক্সিজেনের বয়েলিং পয়েন্ট কিন্তু বেশি। সেই কারণে
লিকুইড নাইট্রোজেনের আগেই লিকুইড অক্সিজেন যেহেতু বেশি বয়লিং পয়েন্ট বিশিষ্ট হয়, তাই লিকুইড অক্সিজেনের আগেই লিকুইড ডাইনাইট্রোজেনটা ডিস্টিল আউট হয়ে যায়, ফার্স্ট ডিস্টিলড হয়ে যায়, পাতন হয়ে যায়, যেহেতু এটার বয়লিং পয়েন্ট অক্সিজেনের থেকে, লিকুইড অক্সিজেনের থেকে যেহেতু কম, সেই কারণে। এছাড়া ল্যাবরেটরিতে তুমি অ্যাকুয়াস সলিউশন নিলে, অ্যাকুয়াস সলিউশন কিসের অ্যাকুয়াস সলিউশন? অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে সোডিয়াম নাইট্রাইট, এই সেই NH4Cl, যার অ্যাকুয়াস সলিউশন AQ ব্র্যাকেটে লেখা থাকলেই মানে হচ্ছে অ্যাকুয়াস সলিউশন। তাহলে ডাইনাইট্রোজেন ইজ প্রিপেয়ার্ড বাই treating an aqueous solution of অ্যামোনিয়াম ক্লোরাইড উইথ সোডিয়াম নাইট্রাইট। অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে সোডিয়াম নাইট্রাইটের রিঅ্যাকশন করব অ্যাকুয়াস সলিউশনে। তাহলে দেখো আমি পেয়ে গেছি ডাইনাইট্রোজেন, সাথে ওয়াটার পেয়েছি, সোডিয়াম ক্লোরাইডও পেয়েছি। তাহলে এইভাবে কিন্তু ল্যাবরেটরিতে ডাইনাইট্রোজেন প্রিপেয়ার করা হয়। কিছু পরিমাণে তোমার NO আর NH3ও উৎপন্ন হয় স্মল অ্যামাউন্টে, সেগুলোকে এই যে ইমপিউরিটিস বলি এগুলোকে, কেননা আমাদের দরকার তো ডাইনাইট্রোজেন, সাথে যদি এগুলো প্রোডাকশন হয় তার জন্য অসুবিধা তৈরি হয়। এই যে খুব স্মল অ্যামাউন্টেই ফরমেশন হয় এই রিঅ্যাকশনে, এই ইমপিউরিটিস গুলোকে আমরা কিভাবে রিমুভ করতে পারি? আমরা এগুলোকে রিমুভ করব বাই পাসিং দ্য গ্যাস থ্রু অ্যাকুয়াস সালফিউরিক অ্যাসিড, যেটা কন্টেন্ট করে থাকে পটাশিয়াম ডাইক্রোমেট। পটাশিয়াম ডাইক্রোমেট কন্টেন্ট করে আছে এরকম অ্যাকুয়াস সালফিউরিক অ্যাসিডের থ্রুতে যদি পাস করাই, তাহলে সেই ইমপিউরিটিস গুলো রিমুভ হয়ে যায়। এছাড়াও আর কিভাবে আমরা ডাইনাইট্রোজেন পেতে পারি? একটা তো অ্যামোনিয়াম ক্লোরাইড আর সোডিয়াম নাইট্রেটের অ্যাকুয়াস সলিউশনে ট্রিট করলে পেলাম। তুমি যদি অ্যামোনিয়াম ডাইক্রোমেট এই সেই ফর্মুলা NH4 এর হোল 2 Cr2O7, তাহলে এটা হচ্ছে অ্যামোনিয়াম ডাইক্রোমেট। এবার এই অ্যামোনিয়াম ডাইক্রোমেটকে তুমি থার্মালি ডিকম্পোজ করলে, মানে হিট দিয়ে ডিকম্পোজ করলে দেখো আমি কিন্তু ডাইনাইট্রোজেন পেয়ে গেছি। এবার তুমি যদি চাও ভেরি পিওর নাইট্রোজেন তৈরি করতে চাও, যদি ভেরি পিওর নাইট্রোজেন তুমি তৈরি করতে চাও, তাহলে বেরিয়াম অ্যাজাইড বা সোডিয়াম বা বেরিয়াম অ্যাজাইডের তুমি ডিকম্পোজিশন করো, থার্মাল ডিকম্পোজিশন। এখানেও কিন্তু তোমাকে হিট দিতে হচ্ছে। থার্মাল মানে বুঝে যাচ্ছ যে এখানে তোমাকে কিন্তু হিট দিতে হচ্ছে। তাহলে সোডিয়াম অথবা বেরিয়াম অ্যাজাইডের থার্মাল ডিকম্পোজিশন করলেও তুমি ভেরি পিওর নাইট্রোজেন, এই হচ্ছে একটা এমসিকিউ এর পার্ট। তুমি অ্যামোনিয়াম ডাইক্রোমেটকে ডিকম্পোজ করলেও পাবে থার্মাল ডিকম্পোজিশন, কিন্তু একদম ভেরি পিওর যখন মেনশন করা থাকবে এমসিকিউ তে, তখন কিন্তু সেটার অ্যানসার হবে সোডিয়াম অর বেরিয়াম অ্যাজাইড। কিছু প্রপার্টিজ এরও আছে। ধরো ডাইনাইট্রোজেনের যেমন কোনো কালার নেই, অর্ডার নেই, টেস্টও নেই, নন টক্সিক গ্যাস, এটা অবিষাক্ত। নন টক্সিক মানে হচ্ছে অবিষাক্ত গ্যাস। দুটো আইসোটোপও আছে নাইট্রোজেনের 14 and 15। সলিউবিলিটিটাও ওয়াটারে যে সলিউবল, ভেরি লো সলিউবিলিটি, আর ফ্রিজিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট দুটোই লো হয়। এরা রুম টেম্পারেচারে ইনার্ট হয়, অ্যাক্টিভ হয় না, নিষ্ক্রিয় প্রকৃতির হয়। ইনার্ট মানে হচ্ছে নিষ্ক্রিয়। রুম টেম্পারেচারে এরা ইনার্ট হয়, তার কারণ এদের হাই বন্ড এনথালপি। N আর A দুটো অ্যাটম ট্রিপল বন্ড করে যুক্ত থাকে না, এদের বন্ড এনথালপি তো হাই হয়, সেই কারণে এরা রুম টেম্পারেচারে ইনার্ট হয়। রিঅ্যাক্টিভিটি ইনক্রিজ করতে থাকে যদি টেম্পারেচার ইনক্রিজ করে। টেম্পারেচার যত ইনক্রিজ করবে তত কিন্তু রিঅ্যাক্টিভিটি ইনক্রিজ করতে থাকে, রিঅ্যাক্টিভিটি তত ইনক্রিজ করতে থাকে।
হাই টেম্পারেচারে কি হয় জানো, এটা কিছু মেটালের সাথে কম্বাইন হয়ে যায়, হয়ে গিয়ে প্রিডমিনেন্টলি আয়নিক নাইট্রাইট তৈরি করে। আর যদি নন মেটালের সাথে কম্বাইন করে তাহলে সেটা কোভ্যালেন্ট নাইট্রাইট তৈরি করে। যদি মেটালের সাথে কম্বাইন করে যায় হাই টেম্পারেচারে, এটা কিন্তু মেনশন আছে দেখো, হাই টেম্পারেচারে যখন এটা ডিরেক্টলি কম্বাইন হয়ে যায় মেটালের সাথে তখন কিন্তু আয়নিক নাইট্রাইট ফর্মেশন করে। আর যদি নন মেটালের সাথে কম্বাইন হয় তাহলে কোভ্যালেন্ট নাইট্রাইট দেবে। ঠিক আছে, কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে। আবার এটা কিন্তু হাইড্রোজেনের সাথে, মানে আমরা অলরেডি এই রিঅ্যাকশন জানি তাই তো, নাইট্রোজেন যদি হাইড্রোজেনের সাথে কম্বাইন করে 773 কেলভিন টেম্পারেচারে, 773 কেলভিন টেম্পারেচারে ক্যাটালিস্টের প্রেজেন্সে, যাকে বলে হেবার প্রসেস, কি তৈরি হয়, অ্যামোনিয়া। তাহলে অ্যামোনিয়া তৈরির ক্ষেত্রেও কিন্তু দেখো এটা একটা আমরা পেয়ে গেলাম। তাহলে ক্যাটালিস্টের প্রেজেন্সে 773 কেলভিন টেম্পারেচারে নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে কম্বাইন করে অ্যামোনিয়া তৈরি করে, যে প্রসেসটার নাম হচ্ছে হেবার প্রসেস। আবার এ কিন্তু তোমার নাইট্রোজেন অক্সিজেনের সাথেও কম্বাইন হতে পারে ভেরি হাই টেম্পারেচারে। অক্সিজেন ডাই অক্সিজেনের সাথে, মানে O2 ডাই অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে, দেখো প্রায় 2000 কেলভিন, দেখেছো কত বেশি টেম্পারেচার। তাহলে ভেরি হাই টেম্পারেচারে নাইট্রোজেন কম্বাইন্স উইথ ডাইঅক্সিজেন টু ফর্ম নাইট্রিক অক্সাইড। এবার ডাইনাইট্রোজেনের কিছু ইউজ আছে, যেমন তুমি ম্যানুফ্যাকচার করতে পারছো অ্যামোনিয়াকে। কিছু আরো ইন্ডাস্ট্রিয়াল যে কেমিক্যালস আছে যারা নাইট্রোজেন কন্টেন্ট করে রাখে, যেমন ক্যালসিয়াম সায়ানামাইড তুমি তৈরি করতে পারছো। ঠিক আছে, আচ্ছা এছাড়া ধরো আয়রন স্টিল ইন্ডাস্ট্রিতে তুমি ইউজ করতে পারছো। আরেকটা ইম্পর্টেন্ট ইউজ হচ্ছে লিকুইড ডাইনাইট্রোজেন ইউজড অ্যাজ এ রেফ্রিজারেন্ট টু প্রিজার্ভ বায়োলজিক্যাল মেটেরিয়াল, ফুড আইটেমস, ক্রায়োসার্জারি। এই যে ফুড আইটেমস বা বায়োলজিক্যাল যে মেটেরিয়ালস গুলো সেগুলো প্রিজার্ভ করার কাজে রেফ্রিজারেন্ট হিসেবে লিকুইড ডাইনাইট্রোজেন ব্যবহার করা হয়, এটা কিন্তু ইম্পর্টেন্ট লাইন। এছাড়া ফুড আইটেমে বিভিন্ন লিকুইড ডাইনাইট্রোজেন ইউজ হয়। নেক্সট চলে যাচ্ছি আমরা, তাহলে এতক্ষণ যেটা পড়ছিলাম ডাইনাইট্রোজেন, তার প্রিপারেশন, প্রপার্টিজ, কেমিক্যাল কিছু রিঅ্যাকশন, ইউজেস, এইগুলো ফিজিক্যাল ক্যারেক্টার, ফিজিক্যাল প্রপার্টিজ, সেগুলো পড়ছিলাম। আচ্ছা এবার হচ্ছে পড়বো অ্যামোনিয়া। এবার পড়বো হলো অ্যামোনিয়া, তারও প্রিপারেশন পড়বো। অ্যামোনিয়া ইজ প্রেজেন্ট ইন স্মল কোয়ান্টিটিস ইন এয়ার। এয়ারে কিন্তু এরা স্মল কোয়ান্টিটিতে প্রেজেন্ট থাকে, সয়েলেও তাই, এয়ার আর সয়েলে এরা স্মল কোয়ান্টিটিতে প্রেজেন্ট থাকে। এবার কোনো নাইট্রোজেনাস অর্গানিক ম্যাটার, নাইট্রোজেনাস অর্গানিক ম্যাটারের যদি ডিকম্পোজিশন করো, যেমন ধরো ইউরিয়া ডিকে করো, তাহলে কিন্তু অ্যামোনিয়া তৈরি করা যেতে পারে। এই দেখো এটা হচ্ছে কি, হচ্ছে ইউরিয়া। দেখো ইউরিয়া থেকে প্রথমে অ্যামোনিয়াম কার্বনেট তৈরি হয়েছে, সেখান থেকে আমি দেখো অ্যামোনিয়া প্রিপেয়ার করতে পারছি। তাহলে সেই অর্গানিক নাইট্রোজেনাস ম্যাটার মানে ইউরিয়াকে যদি ডিকে করা যায়, ডিকের দ্বারাই আমরা কিন্তু অ্যামোনিয়া প্রস্তুত করতে পারি অন এ স্মল স্কেল। মানে যদি তুমি অ্যামোনিয়াকে খুব অল্প পরিমাণে প্রস্তুত করতে চাও, তুমি ইজিলি সেটা অ্যামোনিয়াম সল্ট থেকে তৈরি করতে পারবে, যেটা ডিকম্পোজ হয়ে যায় যখন আমি কস্টিক সোডা বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ট্রিট করাই। দেখো ফার্স্ট রিঅ্যাকশনটা করলেই হবে, একটা রিঅ্যাকশন এখানে করলেই হচ্ছে। দেখো সল্ট হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে অ্যামোনিয়াম সল্ট, যেটা ডিকম্পোজ হচ্ছে কস্টিক সোডা মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দ্বারা ট্রিট করার ফলে। তাহলে আমরা স্মল স্কেলে অ্যামোনিয়া পাবো।
দেখো 2NH3 পেয়েছি। আর যদি তুমি চাও লার্জ স্কেলে তৈরি করতে, তাহলে কিন্তু সেই হেবার প্রসেস, হেবার প্রসেস আমরা ডাই নাইট্রোজেনও করলাম, এখানে আমরা অ্যামোনিয়ার ক্ষেত্রেও বলতে পারছি, মানে প্রিপেয়ারিং এর ক্ষেত্রে। আচ্ছা, আর একটা মনে রাখবে, হাই প্রেসার কিন্তু অ্যামোনিয়া ফরমেশনের জন্য খুবই প্রেফারেবল। হাই প্রেসার would favor the formation of ammonia. Optimum condition for the production of ammonia, optimum condition হচ্ছে 200 into 10 to the power 5 pascal প্রেসার, টেম্পারেচার হচ্ছে 700 কেলভিন। একটা ক্যাটালিস্ট ইউজ হয়, আয়রন অক্সাইড, স্মল অ্যামাউন্টে থাকে হচ্ছে তোমার K2O Al2O3 স্মল অ্যামাউন্টে থাকে, যেটা ইকুইলিব্রিয়ামের রেটটাকে ইনক্রিজ করে। ঠিক আছে, ইনক্রিজ দ্য রেট অফ ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়ামের রেটটাকে ইনক্রিজ করে। তাহলে কিছু ক্যাটালিস্ট ধরো আয়রন অক্সাইডের সাথে কিছু অল্প পরিমাণে K2O Al2O3 মিশ্রিত করে, এত কেলভিন টেম্পারেচারে এত প্রেসারে অ্যামোনিয়া ম্যানুফ্যাকচার করা ইজি হয়। এই একটা ফ্লো চার্টের মাধ্যমে দেখো লেখা আছে, এই যে 700 কেলভিন টেম্পারেচার, কম প্রেসার, ক্যাটালিস্ট হচ্ছে আয়রন অক্সাইড Al2O3 প্লাস K2O। দেখো এখানে কিন্তু লিকুইড নাইট্রোজেন তৈরি, লিকুইড অ্যামোনিয়া তৈরি হয়েছে। এখানে NH2 N2 প্লাস H2 করে NH3 তৈরি হয়েছে। যখন লিকুইডের মধ্যে এসে দেখো লিকুইড অ্যামোনিয়া এটা। তাহলে আমরা এই যে অ্যামোনিয়ার প্রপার্টিজ কি করব, অ্যামোনিয়ারও সেম, অ্যামোনিয়ারও সেম। অ্যামোনিয়া কালারলেস গ্যাস, সাথে কিন্তু এটার একটা পাঞ্জেন্ট অর্ডার আছে, মানে খুব একটা ঝাঁঝালো গন্ধ বিশিষ্ট হয়। অ্যামোনিয়া কি হয় আমরা ছোটবেলাতেও পড়েছি যে ঝাঁঝালো গন্ধযুক্ত হয়, তাই তো, পাঞ্জেন্ট অর্ডার। ফ্রিজিং বয়লিং পয়েন্টটা দিয়ে দিয়েছে, মনে রাখার দরকার নেই। যখন লিকুইড স্টেটে থাকে অ্যামোনিয়া বা সলিড স্টেটে থাকে, তখন কিন্তু হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে এটা অ্যাসোসিয়েট হয়ে থাকে। ওয়াটারে যেমন হাইড্রোজেন বন্ডের মাধ্যমে অ্যাসোসিয়েট হয়ে থাকে, সেরকমই অ্যামোনিয়াও যখন সলিড বা লিকুইড স্টেটে থাকে, সেটা কিন্তু হাইড্রোজেন বন্ডের থ্রুতে অ্যাসোসিয়েট হয়ে থাকে। Higher melting and boiling points than expected on the basis of molecular mass. Molecular mass এর তুলনায় এদের মেল্টিং আর বয়লিং পয়েন্ট কিন্তু হায়ার হয়। এটা ট্রাইগোনাল পিরামিডাল হয়। এই স্ট্রাকচারটা দেখো, এন এর মাথায় একটা লোন পেয়ার আছে, তিনটে বন্ড পেয়ার আছে, এটা একটা, এটা একটা, এটা একটা, সেটাই দেখো একদম বলেছে। তারপরে বলছে ট্রাইগোনাল পিরামিডাল, শেপটা দেখো ট্রাইগোনাল পিরামিডাল, যেখানে নাইট্রোজেনটা একদম শীর্ষে অবস্থান করেছে, নাইট্রোজেন একদম শীর্ষে অবস্থান করেছে। তাহলে নাইট্রোজেন অ্যাটম অ্যাট দ্য অ্যাপেক্স, তাহলে তিনটে বন্ড পেয়ার রয়েছে, একটা লোন পেয়ার রয়েছে ইলেকট্রনটা। অ্যামোনিয়া গ্যাস কিন্তু যেমন ডাইনাইট্রোজেনের লো সলিউবিলিটি, অ্যামোনিয়া গ্যাস কিন্তু হাইলি সলিউবল হয় ওয়াটারে। aqueous solutionটা weakly basic due to formation of OH minus ion, যেহেতু OH minus ion ফরমেশন হয়, এই যে NH3 কে যদি জলীয় দ্রবণে দেখো ওয়াটারে যদি দিই, তাহলে NH4 প্লাস আর OH মাইনাস, সেই জন্য সলিউশনটা aqueous সলিউশনটা উইকলি বেসিক হয়, উইকলি বেসিক হয়। নেক্সট আছে ইট ফর্মস অ্যামোনিয়াম সল্ট উইথ অ্যাসিড। তাহলে অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে, অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে অ্যামোনিয়াম সল্ট তৈরি করতে পারে। অ্যাজ এ উইক বেস, এটা যেহেতু একটা উইক বেস হওয়ায় এটা কিন্তু প্রেসিপিটেট করে হাইড্রক্সাইড অফ মেনি মেটালস ফ্রম দেয়ার সল্ট সলিউশন। তুমি এক্সাম্পলটা দেখলে দেখো বুঝতে পারবে, এই যে সল্ট সলিউশন ZnSO4, এটা একটা সল্ট সলিউশন, জিঙ্ক সালফেট কি ফর্ম করেছে দেখো,
কি ফরমেশন হয়েছে? জিঙ্ক হাইড্রোক্সাইড, বললো না হাইড্রোক্সাইড অফ মেনি মেটালস এর প্রেসিপিটেট করে সল্ট সলিউশন থেকে। এই দেখো জিঙ্ক মেটাল হচ্ছে জিঙ্ক, তাহলে হোয়াইট প্রেসিপিটেট করেছে। ফেরিক ক্লোরাইডের সাথে রিঅ্যাকশন করলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তাহলে কিন্তু Fe2O3xH2O ব্রাউন প্রেসিপিটেট করে, ব্রাউন কালারের প্রেসিপিটেট করে। ঠিক আছে, এটাই পারলে তোমরা প্রেসিপিটেট আর তার কালারটা মনে রেখো। নেক্সট আছে প্রেজেন্স অফ, বলছে প্রেজেন্স অফ লোন পেয়ার, যেহেতু ওই যে এন এর মাথায় লোন পেয়ার আছে না দুটো, তারপরে তো এরকম করে হাইড্রোজেন গুলো আছে। এবার এই যে ইলেকট্রনের লোন পেয়ার থাকার কারণে অ্যামোনিয়ার মলিকিউলটার নাইট্রোজেন অ্যাটমটা একটা লিউইস বেস হিসেবে কাজ করে। তার জন্য কি হয়, লিউইস বেস মানে কি, সে ইলেকট্রন ডোনেট করে, ইলেকট্রন পেয়ার ডোনেট করে। আর যদি লিউইস অ্যাসিড হয় তাহলে সে ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করে। তাহলে এটা ইলেকট্রন পেয়ার ডোনেট করবে আর একটা মেটাল আয়নের সাথে লিংকেজ ফর্ম করে। তাহলে উইক বেস হওয়ায় এটা অ্যামোনিয়া মলিকিউলের নাইট্রোজেন অ্যাটম লোন পেয়ার থাকায় এটা লিউইস বেস ডোনেট করে ইলেকট্রন, ফর্ম করে লিংকেজ উইথ মেটাল আয়ন। এবার কিছু কমপ্লেক্স কম্পাউন্ড ফর্ম করে, মেটাল আয়নের সাথে লিংক করে কিছু কমপ্লেক্স কম্পাউন্ড ফর্ম করে, যেটা মেটাল আয়নে ডিটেক্ট করার জন্য অ্যাপ্লাই হয়। আমরা ওটার মাধ্যমে ওই কমপ্লেক্স কম্পাউন্ড যে ফরমেশন হলো সেটার মাধ্যমে আমরা মেটালস আয়নকে ডিটেক্ট করতে পারি। ডিটেকশন অফ মেটাল আয়ন, ধরো Cu2+, Ag+, দেখো ফার্স্ট রিঅ্যাকশন গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে ব্লু কালার ছিল, দেখো ডিপ ব্লু এর একটা কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি হয়েছে। Ag+ কালারলেস ছিল, সিলভার ক্লোরাইডের একটা হোয়াইট প্রেসিপিটেট করেছে। তারপরে AgCl কে যদি NH3 দিয়ে রিঅ্যাক্ট করাই তাহলে দেখো আবার একটা একদম কালারলেস হয়ে গেছে, AgNH3 ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা মেটাল আয়ন গুলোকে ডিটেক্ট করতে পারছি। নেক্সট আছে অ্যামোনিয়ার ইউজ। অ্যামোনিয়া কিন্তু বিভিন্ন যে নাইট্রোজেনাস ফার্টিলাইজার সেগুলো ইউজ করতে হেল্প করে। বিভিন্ন যে তোমার নাইট্রোজেন ঘটিত যে ফার্টিলাইজার, যেমন অ্যামোনিয়াম নাইট্রেট, ইউরিয়া, অ্যামোনিয়াম ফসফেট, অ্যামোনিয়াম সালফেট, এগুলো যেমন ধরো এইটাই হচ্ছে NH4 অ্যামোনিয়াম সালফেট, NH4 NO2 অ্যামোনিয়াম নাইট্রেট, ইউরিয়া তো জানো NH2CONH2 অ্যামোনিয়াম ফসফেট। এছাড়া বিভিন্ন ইনঅর্গানিক নাইট্রোজেন কম্পাউন্ড আছে, তার মধ্যে নাইট্রিক অ্যাসিড হচ্ছে ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে নাইট্রিক অ্যাসিড। তাহলে নাইট্রিক অ্যাসিড হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ইনঅর্গানিক নাইট্রোজেন কম্পাউন্ড, যেটা ম্যানুফ্যাকচারিং এ অ্যামোনিয়া হেল্প করে। লিকুইড অ্যামোনিয়াকেও কিন্তু লিকুইড ডাইনাইট্রোজেন করলাম, লিকুইড অ্যামোনিয়াকেও রেফ্রিজারেন্ট হিসেবে ইউজ করা হয়, রেফ্রিজারেন্ট হিসেবে ইউজ করা হয় লিকুইড অ্যামোনিয়া। নেক্সট যেটা বলছি অক্সাইডস অফ নাইট্রোজেন, নাইট্রোজেনের কিছু অক্সাইড আছে সেগুলো পড়বো। দেখো এখানে তোমাদের পড়তে হচ্ছে অক্সাইডস অফ নাইট্রোজেন, যেখানে নাইট্রোজেন ফর্ম করে এ নাম্বার অফ অক্সাইড ডিফারেন্ট অক্সিডেশন স্টেটে থাকে, তারা কেউ +1 এ, কেউ +2 তে, কেউ +4 এ, এইভাবে কিন্তু অক্সিডেশন স্টেট গুলো থাকে। ঠিক আছে, এখানে সেটাই বলছে। দেখো এখানে দেখো ডাইনাইট্রোজেন অক্সাইড মানে N2O, সেটা আছে +1 স্টেটে, NO আছে অক্সিডেশন স্টেট অফ নাইট্রোজেনের কথা বলছে এখানে কিন্তু সবটাই। +2 তে আছে হচ্ছে এখন, সেটা হচ্ছে নাইট্রোজেন মনো অক্সাইডের ক্ষেত্রে। কিছু মেথডস, তার একটা করে ধরো মেথডস দিয়েছে, প্রত্যেকটা মেথডস মনে রাখার দরকার নেই। তোমার যেগুলো ছোট ছোট আছে দেখো NH4NO3 থেকে অ্যামোনিয়াম নাইট্রেট থেকে প্রস্তুত হচ্ছে তোমার ডাইনাইট্রোজেন অক্সাইড, সেটা মনে রাখতে পারো। আর তাদের কেমিক্যাল নেচারটা কিরকম হয়, কালারলেস হয় কিনা বা কালার আছে কিনা তাদের, সেইগুলো। আরো আছে দেখো
ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড N2O3 যার +3, নাইট্রোজেন ডাইঅক্সাইড মানে হচ্ছে NO2+4 অক্সিডেশন স্টেট, N2 টেট্রাঅক্সাইডেরও +4 অক্সিডেশন স্টেট, আর পেন্টাঅক্সাইড হলে তার হচ্ছে +5 অক্সিডেশন স্টেট। তার কিছু তোমার প্রিপারেশন দিয়েছে, যেমন দেখো না ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড, এটার ক্ষেত্রে দেখো কালার আছে, ব্লু কালারের হয়, কেমিক্যাল নেচার হচ্ছে অ্যাসিডিক। নাইট্রোজেন ডাইঅক্সাইড ব্রাউন গ্যাস, অ্যাসিডিক। কালারলেস সলিড অথবা লিকুইড হতে পারে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড। এগুলো পুরোপুরি গল্পের মতন করে তোমাকে পড়তে হবে, একদম মুখস্থ করলে কিন্তু এগুলো কোনোটাই তোমার মনে থাকবে না, এগুলো কিন্তু তোমাকে একদম গল্পের মতন করে পড়তে হবে। এটাও দেখো কালারলেস সলিড, অ্যাসিডিক, বা তোমাকে নোট ডাউন করতে হবে, যেটা আমি প্রত্যেকটা ক্লাসেই তোমাদেরকে বলি। এখানে কিছু স্ট্রাকচার দিয়ে দিয়েছে অক্সাইডের, এগুলো তোমরা খাতায় লিখে প্র্যাকটিস করতে পারো স্ট্রাকচার গুলো। এগুলো খুব যে তোমার এক্সামের জন্য সবটা ইম্পর্টেন্ট সবটা নয়, কিছু কিছু ইজি যেগুলো ধরো প্ল্যানার স্ট্রাকচার যেটা বা অ্যাঙ্গুলার, হ্যাঁ এই প্ল্যানার অ্যাঙ্গুলার, এইভাবে অ্যাঙ্গুলার স্ট্রাকচার NO2 আছে, NO2 একটা প্ল্যানারের একটা অ্যাঙ্গুলারের জেনে রাখলে এইভাবে তোমরা কিন্তু স্টাডি করতে পারো। এগুলো একদম লিনিয়ার ফর্মে কোনটা আছে দেখো, N2O ডাইনাইট্রোজেন অক্সাইড, এটা কিন্তু একদম লিনিয়ার ফর্মে আছে, ঠিক আছে, তারপরেরটাও লিনিয়ার ফর্মে আছে, ঠিক আছে। নেক্সট তোমাদের আছে হচ্ছে নাইট্রিক অ্যাসিড, যেটা আমি নেক্সট ক্লাসে পড়াবো, ঠিক আছে। নাইট্রিক অ্যাসিড থেকে নেক্সট ক্লাসে তোমাদের আমি পড়াবো। আজকে তাহলে এই পর্যন্ত থাকলো। তাহলে আমরা কিন্তু আজকে ডাইনাইট্রোজেন, অ্যামোনিয়া, অক্সাইডস অফ নাইট্রোজেন এই তিনটে পার্ট করলাম। নেক্সট হচ্ছে নাইট্রিক অ্যাসিড আছে, এরপর ফসফরাস আছে, ফসফরাসের বিভিন্ন অ্যালোট্রপস আছে, সেগুলো কিন্তু আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। ওকে চলো টাটা, আজকে এই পর্যন্তই। Thank you so much. Bye.